আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে 4 স্ট্রোক মোটরসাইকেলের যুগে 2 স্ট্রোক মোটরসাইকেল নিয়ে একটু কথা বলা যাক। অনেক কথা কিন্তু 2 স্ট্রোক মোটরসাইকেল নিয়ে ইচ্ছা করলে বলা যায়, কিন্তু আজকে হচ্ছে 2 স্ট্রোক নিয়ে একটুখানি কথা বলবো। বিশেষ করে Yamaha Rxs 115 বা RX 115 এই ক্যাটাগরির মোটরসাইকেলগুলাই হচ্ছে আজকের ভিডিওর মূল ব্যাপার স্যাপার। 2 স্ট্রোক মোটরসাইকেল 4 স্ট্রোকের যুগে। এখন আজকের 2024 সালে অনেক মানুষের মধ্যে কিন্তু একটা পরিকল্পনা থাকে যে এই 2 স্ট্রোক মোটরসাইকেলগুলো অর্থাৎ RxS 115 ক্যাটাগরির যে মোটরসাইকেলগুলো আছে এগুলা নেওয়াটা কতটা বুদ্ধিমানের সিদ্ধান্ত বা ভালো সিদ্ধান্ত। যারা শৌখিনতাবশত নেয় তারা কিন্তু আজকের এই চ্যাপ্টারের বাইরে। কারা আছে তাহলে এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারে তারাই আছে যারা ডেইলি ড্রাইভার হিসাবে এই মোটরসাইকেলগুলা ক্রয় করতে চায়। ঠিক আছে, এখন ব্যাপার হয়েছে কি, এই মোটরসাইকেলগুলা অত্যন্ত লেভেলের ভালো, টপ লেভেলের ভালো, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। একদম অরিজিনাল জাপানিজ বলতে যা বোঝায় তার স্বাক্ষর পুরোটাই আছে কিন্তু এই RX 115 বা RxS 115 বা এই জাতীয় 2 স্ট্রোক মোটরসাইকেলগুলোর মধ্যে। কিন্তু ঘটনা কিন্তু অন্য জায়গায়। যতই জাপানি বংশোদ্ভূত হোক, যতই উচ্চ স্তরের ফাটাফাটি লেভেলের মোটরসাইকেল হোক, এগুলার স্পেয়ার পার্টস বর্তমানে পাওয়াটা অনেকটা কঠিন। আসলেই অনেকটাই কিন্তু কঠিন। যারা এই বাইকগুলো এই যুগে চালাচ্ছেন তারা খুব ভালো করেই জানেন খুব কঠিন এগুলার স্পেয়ার পার্টস পাওয়া। আবার যারা চালাচ্ছেন এগুলা এবং যারা আমার এই কথাগুলো শুনতেছেন, এই যে বললাম কঠিন, তারা হয়তো তুড়ি মেরে আমার কথা উড়াই দিবেন, বলবেন যে কি বলেন ভাই, আমি তো সবই পাই। আসলে পাওয়া যায় না কিন্তু তা না, পাওয়া যায়। কিন্তু 4 স্ট্রোক বাইকের মালামালগুলা যে পরিমাণে পাওয়া যায় বা যেসব জায়গায় পাওয়া যায় সে সমস্ত জায়গায় এই বাইকের মালামালগুলা কিন্তু পাওয়া যায় না। সুতরাং এগুলার স্পেয়ার পার্টস পাওয়াটা এই যুগে আসলেই কিন্তু অনেক অনেক কঠিন। আবার আরো চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে কি জানেন? আরো চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এই মোটরসাইকেলগুলার অরিজিনাল স্পেয়ার পার্টস সহজে পাওয়া যায় না। এই জিনিসটাকে পুঁজি হিসাবে গ্রহণ করে যারা নকল পার্টস, কপি পার্টস বানায় এবং বিক্রি করে, তাদের আধিপত্য কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। এই যুগে যারা ওই সমস্ত মোটরসাইকেলগুলো চালায় তারা কিন্তু মানে এক্সপার্টই বলা চলে। সুতরাং তাদেরকে কিন্তু আবার ঠকাইতে পারে না। যারা এগুলাতে নতুন আসে, যাদের এগুলা সম্পর্কে কোনো ধারণা নাই, ঠকাঠকির কারবারগুলা কিন্তু তাদের কপালেই কিন্তু ঘটে। সুতরাং আমি বলবো যে ভাই, এত ঝুঁকি নেওয়ার দরকার নাই। এই বাইক না কেনাটাই হচ্ছে সর্বোত্তম সিদ্ধান্ত। হ্যাঁ, নিতান্তই যদি আপনার এটা ছাড়া আপনার পেটের ভাত হজম হবে না, ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে তাইলে ভাই নিতে পারেন। তবে এগুলা যে কথাবার্তাগুলা বলতেছি এগুলা ভালোভাবে বিবেচনায় নিবেন। আর কেউ যদি প্রত্যাশা করেন যে আপনি এই বাইক থেকে খুব বেশি ভালো মাইলেজ পাবেন, তাইলে কিন্তু একদমই রং ডিসিশন নেবেন। কারণ এই বাইকগুলো আসলে কিন্তু ভালো মাইলেজের বাইক না। এগুলা কিন্তু ভালো পরিমাণে তেল পোড়ায়, আপনার পকেট কিন্তু ভালোভাবে শাসন করে ফেলবে। 25-30 বা 22-20 এর উপরে ও কিন্তু আপনাকে মাইলেজ দিবে না, আপনি যত ভালোই মেনটেন করেন না কেন। বুঝতে পারছেন তো? তারপরে এই RxS 115 এই যুগে অনেক শৌখিন বাইকাররা আছে, তারা কিন্তু এগুলোর মধ্যে ডিস্ক ব্রেক মডিফিকেশন করতেছে। করুক, সমস্যা নাই। কিন্তু এই ডিস্ক ব্রেক মডিফিকেশনের মধ্যে কিছু কিছু জিনিস আমার কাছে খুবই অতিরিক্ত মনে হয়। যেমন আমি অনেক বাইকে দেখছি সিঙ্গেল পিস্টন ক্যালিপার না বসাইতেছে ডাবল পিস্টন ক্যালিপার। তারপরে আফটার মার্কেট কিছু ক্যালিপার আছে যেগুলোর ব্রেক বাইট অনেক বেশি, ব্রেক হোস পাইপ অনেক দামি দামি গুলা বসাইতেছে। তার টাকা আছে, উনি বসাচ্ছে, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এই যে বেশি ব্রেক বাইটওয়ালা ক্যালিপার এটার মধ্যে ইনস্টল করা, এটা কিন্তু ক্ষতিকর। বাইকটা কিন্তু ওজনে খুবই হালকা। তো বাইটটা যখন বেশি দিবে, ক্যালিপারটা যখন বেশি জোরে কামড় দিবে ডিস্ক প্লেটের মধ্যে, তো ওই যে একটা শক তৈরি হবে, এবং এই শকটা যদি হয় কোনো প্যানিক মোমেন্টে,
আচমকা, তখন কিন্তু এই বাইক নিয়ে বড় ধরনের সড়ক দুর্ঘটনার কবলে পড়ার একটা আশঙ্কা থাকে। সুতরাং ওই সমস্ত ডাবল পিস্টন ক্যালিপার বা যে সমস্ত ক্যালিপারের ব্রেক বাইট অনেক হাই, ওগুলা এই বাইকে ইনস্টল না করাটাই আমার মনে হয় যুক্তিযুক্ত ব্যাপার। এটা নিয়ে তর্ক করলে, কথা বাড়াইলে অনেক কথা বলা যাবে, বাট আমার মনে হয় এটার মধ্যে সিঙ্গেল পিস্টন ক্যালিপারে থাকাই ভালো। এনিওয়ে, এই বাইকগুলা এই যুগে আপনি যদি ক্রয় করতে যান তাইলে ব্র্যান্ড নিউ কিন্তু পাবেন না। এইটা একেবারে কিন্তু চূড়ান্ত কথা, ব্র্যান্ড নিউ একেবারেই পাবেন না। আর টু স্ট্রোক মোটরসাইকেল বাংলাদেশে আমদানি করা কিন্তু একদমই নিষিদ্ধ। যা দেখা যায় এখন, হয়তোবা কাস্টমস থেকে আগে পরে টরে ছিল, বা কোনো সংস্থার কাছ থেকে নিলামে টিলামে বিক্রি হয়, বা কোনো ব্যক্তিগত ইউজার তিনি বিক্রি করে থাকেন। আবার এই বাইকগুলা যদি আপনি ক্রয় করতে চান, বা যদি আপনি কিনেই ফেলেন বা কেনার প্ল্যান করছেন, চিন্তা করবেন, তাইলে কিন্তু আগে আপনাকে আরেকটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে এই বাইকগুলোর যে মেনটেনেন্স, পরিচর্যা, ওয়ার্কশপে যাওয়া। তো এই ওয়ার্কশপগুলা কিন্তু এই সমস্ত বাইকের কাজ করতে চায় না, কারণ বর্তমানে হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিনের যুগ। তো এই যুগের মানে নিউ জেনারেশন যে কারিগর যারা তৈরি হয়েছে, যে সমস্ত ওয়ার্কশপগুলো তৈরি হয়েছে, তারা কিন্তু 2 স্ট্রোক মোটরসাইকেলের কাজ করতে চায় না। তারা যে পারে না ব্যাপারটা কিন্তু তা না, তারা কিন্তু পারে, কিন্তু কেন করতে চায় না। না করতে চাওয়ার বড় কারণ হচ্ছে কি, এই যে এগুলার স্পেয়ার পার্টস মিলানো একটু মুশকিল, সহজে পাওয়া যায় না, তাকে অপেক্ষা করতে হবে অনেকদিন। ইঞ্জিন খুললো, এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, এটার জন্য তাকে বসে থাকতে হবে। আবার গ্রাহকদের জন্য বড় আর একটা সমস্যা কি, স্পেয়ার পার্টস না হয় পাইলো, কিন্তু মোটা অঙ্ক কিন্তু গুনতে হয়, এছাড়া কিন্তু উপায় নাই। তো ওয়ার্কশপগুলোর কথা বলছিলাম, ওয়ার্কশপগুলো এগুলার কাজ করতে চায় না, এগুলা হচ্ছে একটা কারণ। আবার কোনো কোনো ওয়ার্কশপ আছে, তারা 2 স্ট্রোকের কাজ একটু কম বুঝে, কারণ প্র্যাকটিসটা বেশি হচ্ছে 4 স্ট্রোকের। তো এই কম বোঝার কারণে, তার উপরে ওই মালপত্র সংক্রান্ত জটিলতার কারণে দেখা যায় কি, ওয়ার্কশপগুলা এই সমস্ত মোটরসাইকেলের কাজে আগ্রহী হয়ে ওঠে না। অনেক পুরনো মোটরসাইকেল দেখা গেল খুললো, এটা লাগবে, ওইটা লাগবে, এইখানে সমস্যা, এইখানে এইভাবে লাগাও, এইখানে এইভাবে লাগাও, আবার সব জিনিস পাবেও না, মডিফাই করতে হবে। তো এই জিনিসটার যে একটা প্যারা, এই প্যারাটা নতুন বা নিউ জেনারেশন ওয়ার্কশপগুলো নিতে চায় না। কোনো ওয়ার্কশপই যে করে না ব্যাপারটা তা না, হ্যাঁ কিছু ওয়ার্কশপ আছে তারা এই কাজগুলো করে এবং খুব প্যাশনের সাথে করে, খুবই প্যাশনের সাথে করে। আমার পরিচিত এরকম কয়েকটা ওয়ার্কশপ আছে। কিন্তু এই ওয়ার্কশপগুলো কারা, কোথায়, এগুলা কিন্তু আপনাকে আগে থেকে স্টাডি করতে হবে যদি আপনি এই বাইক ক্রয় করতে চান, নাইলে কিন্তু পরে পুরাপুরি বিপদে পড়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা কি, ওই যে স্পেয়ার পার্টস পাওয়া নিয়ে হচ্ছে সবচাইতে বড় সমস্যা। এই বাইকগুলো কিন্তু আজকের এই 2024 সালে মানে নতুন প্রোডাকশনে কিন্তু নাই। যদি থাকতো তাইলে কিন্তু স্পেয়ার পার্টস নিয়ে ভোগান্তি বা সমস্যা থাকতো না। সুতরাং এইবার ডিসিশন আপনার, আপনি কি আপনার ডেইলি ড্রাইভ ইউজের জন্য এইসব মোটরসাইকেল চালাবেন নাকি চালাবেন না। আমার কথা যদি বলেন তাহলে আমি বলবো যে ভাই, ডেইলি ড্রাইভ হিসেবে আমি এটা কিনবো না। কিনতে পারি যদি আমি প্রচন্ড রকমের শৌখিন হই, যে কত টাকা লাগবে আমি এটারে সারাবো, যা লাগবে সব করব, প্যারা খাবো, মাইনে নিব। আরেকটা জিনিস বলি, যারা খুব প্যাশনেট এই সমস্ত বাইকের প্রতি, তারা কিন্তু এই সমস্ত বাইকের মালামাল কিনে রিজার্ভ করে রাখে বাসায়, যে এইটা আমি অমুক দিন লাগাবো। ক্লাচ অ্যাসেম্বলি কিনা রাখলাম 2 সেট, ওই টাঙ্কি কিনা রাখলাম আরো একটা এক্সট্রা, হেডলাইটটারে কিনা রাখলাম আরো একটা এক্সট্রা, মানে এই ধরনের কালেকশন কিন্তু তারা করে রাখে। সো এগুলা যদি চালাইতে হয় এবং স্বাচ্ছন্দ্যের সাথে চালাইতে হয়, তাইলে কিন্তু এই কাজগুলা করতে হয়। তো এর তো পুরনো বাইকের পেছনে মানে ডেইলি ড্রাইভার হিসেবে আমি মনে করি না যে আসলে এত টাকা খরচ করার কোনো মানে আছে। আমি যদি নিতান্ত শৌখিন হইতাম, প্রচুর টাকার মালিক হইতাম, তাইলে একটা শখে বসে ফালায় রাখতাম, বলতাম যে না আমার কাছে একটা জাপানি জিনিস আছে। জিনিস কিন্তু ভাই সেই, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। ফোর ইঞ্জিনের সাউন্ড, এক্সিলারেশন দুর্দান্ত লেভেলের, সব কিছুই কিন্তু আপনাকে মারাত্মক রকমের সন্তুষ্ট করে দিবে।
সমস্যাটাই হচ্ছে এতক্ষণ যেগুলা বললাম। এই পর্যন্ত যারা ভিডিওটা শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। আশা করি যারা এই বাইকগুলো নেওয়ার চিন্তা ভাবনা করছেন, মনে মনে ভাবছেন, তারা খুব ভালোভাবে এই ভিডিওটা শোনার পরে ডিসিশন নিতে পারবেন। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।